শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের 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 কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। উপদেষ্টা মহোদয় উনি আরেকটা কথা বলেছেন যে শেখ হাসিনা এলে তিনি ইনসাফ পাবেন। হ্যাঁ, এখন শেখ হাসিনা যে আসেননি, তার আগেও তো একটা বিচারের রায় হয়েছে, সেইটা কি আসলে ইনসাফ হয়নি? বা ইনসাফ কি করে হবে? মানে এই যে এগুলো কি অতিকথন, নাকি আসলে ইনসাফ বা নতুন আরো কিছু আছে? ধন্যবাদ আপনাকে। আর সহ-আলোচক মাসুদ কামাল তো বললোই যে কথার ফুলঝুরি। আপনি যখন একটা আদালত রায় দিয়ে দিল মৃত্যুদণ্ড, সঠিক ব্যাঠিক এই আলোচনার সুযোগ আর নাই, কারণ জাজমেন্টটা আদালত দিছে। আদালত দেওয়ার পর আপনি কি বলতে পারবেন জাজমেন্টটা সঠিক হয় নাই? এটার জন্য সিস্টেমই হলো যে আপনি উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালতে গেলে পরে কি হবে না হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি প্রিমিয়ার কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন ন্যায় বিচার ইনসাফ পাবেন, তার মানে কি? তাহলে কি এখন উনি ইনসাফ পান নাই? আপনি তো একটা জাজমেন্টকে বিতর্কিত করতে পারেন, এটা তো টু সাম এক্সটেন্ট জাজমেন্টকে বিতর্কিত করা, 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা বার্তা উনি দিচ্ছেন, যে বার্তাটা হলো এই, উনি বলছেন যে উনি এসে যদি আপিল করেন শেখ হাসিনা, তাহলে উনি ডিফেন্স দিতে পারবেন, ওনাকে ডিফেন্ড করতে পারবেন। সেখানে যদি উনি প্রমাণিত হন নির্দোষ, তাহলে তো উনি খালাস পাবেন, না হলে এটা মেনে নিতে হবে। এটা তো আপনার কথা কেন, সবাই জানে। কিন্তু আপনি যখন ইনসাফ করা হবে, ইট ইমপ্লাইজ যে আপনি একটু ইন্ডিকেশন দিচ্ছেন যে আপনি ইনসাফ পাবেন, মানে দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ এ চান্স, গুড চান্স ফর ইউ টু গেট রিলিফ, যে এখান থেকে পরিত্রাণের। এখন আপনি এটা কেন বলছেন? দুটো কারণে আপনি বলতে পারেন। একটা, বার্তা দিচ্ছেন কি, আমাদের এখানে সুপ্রিম বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছিল অলরেডি। আপনি যখন এটা আলাদা সচিবালয় হয়ে যায় বিচার বিভাগকে নিয়ে, হওয়ার পরে যখন আপনি এটাকে বিলুপ্ত করে দিয়ে তার কর্মকর্তা কর্মচারীকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে দেন, তখন আপনি সুস্পষ্টভাবে বুঝাই দিচ্ছেন যে বিচার বিভাগের স্বাধীনতাটা আপনি চান না, এবং এটা হলে বিচার বিভাগ স্বাধীন হবে। আর এটা না হওয়ায় বিচার বিভাগ নির্বাহীর অধীনস্থ থাকবে, এবং সেক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্স চলবে। তাই আপনি বার্তা দিচ্ছেন উনি ইনসাফ পাবেন। এই যে ইনসাফ পাবেন বলতেছেন, আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া। আসামি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বলবে আমি ন্যায় বিচার পেয়েছি, কথার কথা বলছি আপনাকে। সো এই বার্তাটা উনি দিচ্ছেন। পাশাপাশি এবার আসেন এই যে অতি কথন যেটা বলছেন, আপনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই, এই যে বিষয়গুলো আপনি আনছেন, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন তো, এই আওয়ামী লীগ যাওয়ার পরে যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের পূর্বে কে ছিল? রাষ্ট্রপতি, এখন যিনি আছেন তিনি। হ্যাঁ, তখন তাকে অপসারণ করার জন্য যখন জুলাই চেতনাধারীরা যখন যাচ্ছিল, তখন তো সুস্পষ্টভাবে আপনারা বক্তব্য দিয়েছেন, পরিষ্কার আজকের সরকারের দায়িত্বশীল ব্যক্তি, নাম বলার দরকার নাই, বলছেন যে তাকে অপসারণ করলে সংবিধানের লঙ্ঘন হয়। আমি কিন্তু প্রেসিডেন্টের পক্ষেও না, বিপক্ষেও না, আমি আপনার কথার তর্ক, আপনি জবাব দিবেন এইগুলার। বললেন যে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, ভালো কথা, এই অজুহাতে তাকে রাখলেন। তাহলে এই রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতি? শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি। শেখ হাসিনা তো তার পছন্দের লোকেরে বানিয়েছে। তারপরে আসেন সংবিধান, বহাল তবিয়তে আছে এখন পর্যন্ত, সেই একই সংবিধান বহাল, রাষ্ট্রপতি বহাল, তার সংবিধান বহাল। এইবার আসেন সেনাপ্রধান, হয়তো সেনাপ্রধান শুনলে ভাববে যে আমি তার বিরুদ্ধে বলছি, না, আপনাকে তো সেই সরকার নিয়োগ দিছিল। তো সেই সরকার যখন নিয়োগ দিছিল, তার কাছে ওই সরকার প্রধানের কাছে যাকে গ্রহণযোগ্য, রিলায়েবল, লয়াল মনে হয়েছে, তাকেই তো দিছে, এটাই স্বাভাবিক। তাহলে সেই হিসাবে আপনাকে দিছে, আপনি এখনো আছেন। তাহলে সংবিধান আছেন, রাষ্ট্রপতি আছেন, সেনাপ্রধান আছেন, তারপর আসেন অন্যান্যগুলা দেখেন খুব বেশি পরিবর্তন হয় নাই। পুরা আমলাতন্ত্র দেখেন তার সেট আপ করাই আছে। তাহলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই মানে কি? আছেনই তো। আপনি একটা জায়গায় যখন এই সব কিছু বহাল থাকে, সেখানে আবার আসার কি আছে তার? এখন আসেন, এখনো বলতেছি বহাল রাখছেন এই সরকার, কারণ নির্বাচন হইলে আপনার 3 মাস তো পার্লামেন্ট হয়ে গেছে, এগুলিতে প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে, এখনো আপনি লোক পান না আপনার রাষ্ট্রপতি বানানের। তাহলে তো আমরা বুঝতাম যে আপনি তাদেরকে ওই স্বৈরাচারে, তখন সংবিধান লঙ্ঘন হইতো, এখন তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে আপনি যে রাখতেছেন, এটা দিয়ে আপনি স্টাবলিশ করতেছেন যে এই মানে আওয়ামী লীগ আছে। আরো কঠিনভাবে যদি ব্যাখ্যা দেই, সেনাপ্রধানকে বলছিলেন কিন্তু বুকে পাথর বেঁধে নিয়ে ইনুসকে মেনে নিছেন। ইনুসকে
হাসিনা সরকার অপসারণ হওয়ার পর যিনি আসছেন তাকে বুকে পাথর বেঁধে নেওয়া, মেনে নেওয়ার মানেই হচ্ছে যে ওই সরকারকে অপসারণটা উনি পছন্দ করেননি। আচ্ছা, তারপরে আপনি নির্বাচনের ক্ষেত্রে চলে আসেন। এখন নির্বাচন হওয়ার পর বর্তমানে যদি আপনি যেভাবে আমরা আছি এখন, হওয়ার পর সরকার অবস্থানটা আপনাকে বলতেছি। আমি আজকে আবারও বলছি, সংবিধানটা আমার হাতে নাই তাই বলছি। সংবিধান মোতাবেক আপনার সংসদ ভেঙে যাওয়ার পর আপনার 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, পরিষ্কার সংবিধানের 123 অনুচ্ছেদ। আমি বলবেন বারবার কেন বলছি যে ভুলটা আপনার সংশোধন করেন। বর্তমান সরকারকে বলছি ভুলগুলা সংশোধন করেন, আদারওয়াইজ ইউল বি ইন ট্রাবল। কারণ অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আপনি 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনার নির্বাচন করার কথা। সেই নির্বাচন যখন আপনি ফেব্রুয়ারি 2026-এ করছেন, কোন সংবিধান মোতাবেক করেছেন সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন আজকে যদি ধরা হয় যে ইউনূস সাহেব যাতে নির্বাচন নিয়ে বাহানা না করতে পারেন তাই ওইটা মেনে নিয়েছিলাম, ইউনূস সাহেব যাতে নির্বাচনের নামে গণভোটের নামে নির্বাচন না করেন তাই গণভোট মেনে নিয়েছিলাম, ব্যাস সেগুলো করলেন না, ফাইন, দরকার নাই। কিন্তু আপনি নির্বাচন করলেন কোন সংবিধানে? তো এখন যদি মনে করেন ওই সোকল্ড এই বাহানা টাহানার কথা বলে আপনি নির্বাচনে নিয়ে থাকেন, তাহলে তো ইউনূস সাহেবকে সরাইয়া সোকল্ড একটা নাম দিয়া নির্বাচনের নামে আমরা আবার রাষ্ট্র ক্ষমতা আসলাম। এখন যদি কালকে কোনো কারণে অন্য একটা শক্তি যদি তাদেরকে চার্জ করে হঠাৎ করে এসে, ভাই আপনি দেখেন কিভাবে ক্ষমতায় আছেন, যেমন আপনি একটা বাড়িতে আছেন, আপনাকে দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে। তো দলিল না থাকলে আপনি প্রশ্ন করবে না যে ভাই আপনি এই বাড়িটায় কেমনে আছেন? তো একই যখন বলেন আমি এইভাবে আছি, এই প্রক্রিয়া আমার XYZ বসাই দিয়েছে একটা নির্বাচনে, আরে ভাই বসছেন কোন আইনে নির্বাচন করছেন? এটা যদি আপনাকে বলে, গায়ের জোর থাকে বলতে পারে কেউ। কারণ দেশটা এখন এমন ভাবে চলতেছে যে সবাই নানান অজুহাতে, বাহানা যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল না হয়, আপনি এসে যে করলেন, আমি এখনো বলতেছি সরকারের এটা শুধরানো দরকার। কিভাবে শুধরাবে সেই ফর্মুলা আসুন, যদি না মানেন গায়ের জোরে তাহলে তার কিছু করার নেই। আমি আগেও বলছিলাম, বদ্ধ ঘর যদি ঘর বন্ধ করে কেউ চাবি নিয়ে যায়, সেই ঘরে ঢুকতে হইলে হয় ওই চাবিটা লাগবে, নয়তো তালা ভেঙে ঢুকবেন। এখন প্রশ্ন, আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় সংবিধান নামের যে চাবি মাইরে গেছে শেখ হাসিনা, সেটা কিন্তু চাবিটা আপনারা পান নাই, আপনারা সংবিধানে ঢুকে গেছেন। মানে সংবিধানের ভিতরে এখনো ঢুকতে পারেন নাই, আমরা সংবিধান মোতাবেক নাই। কারণ এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ যারা করে দিছে তারা কিন্তু এই জুলাই আন্দোলন যদি না হইতো, নির্বাচন হইতো 2029-এ। জুলাই আন্দোলন যদি না হইতো, বেগম খালেদার, কালকে ফরহাদ মাজার এক জায়গায় বলছে যে বেগম খালেদা যে রাজকীয় সম্মান পেয়েছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারেক রহমান সাহেব যে দেশে ফেরত আসছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারপরে আপনি 10টা কষ্ট মামলা থেকে আপনারা খালাস পেয়েছেন, সব কিন্তু জুলাই আন্দোলন। বিএনপির যত মামলা ছিল সেখান থেকে যে বিএনপি আজকে সুন্দরভাবে ঘুরতেছেন, সব জুলাই আন্দোলন। সেটাকে আপনি বেমালুম যদি ভুলে যান, আপনার তো 2029 নির্বাচন করার কথা। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কিন্তু আজকে এই জুলাই চেতনার যারা, তাদেরকে আপনি ঠেলে দিলেন কোথায়? জামাতের দিকে। যেই জামাতকে আপনাদের পছন্দ নয়, সেই জামাতের দিকে ঠেলে দেওয়ার কারণে আজকে জামাত কিন্তু 31 না 32% ভোট নিয়ে শেষ পর্যন্ত তারা 68টা সিট পেয়ে এখন মসনদে বসে আছেন। এই হলো সার্বিক পরিস্থিতি। কথা দুটো খুব মজার প্রশ্ন মাথায় এসছে আমার, আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। অবশ্যই সেটা নিশ্চয়ই রাজ্জাকি ভাইও সেখানে বলবেন। একটা হচ্ছে যে যদি সংসদ ভেঙে না দেওয়া হয়ে থাকে তাহলে নতুন সংসদ কি করে হলো, আর 2 নম্বর, যদি সংসদ যদি ভেঙে দেয় তাহলে যে 3 মাসের মধ্যে যে ইসাকে চেঞ্জ করতে হয়, মানে এমনকি প্রেসিডেন্টকেও, তো সেইটা তো করা হচ্ছে না, সেটা তো 2028 পর্যন্ত ওয়েট করবে কিনা, এই বিষয়টা কেমন? মানে আরেকটা প্রশ্ন আমি একটু পরে করি, এটা আগে করে নিলাম। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে যে সংসদটা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট, তখন আসলে এগুলো কোনোটাই সংবিধান মেনে হয়নি, অনেক কিছুই হয়নি, অনেক কিছুই। কারণ প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার অবশ্যই আছে, কিন্তু সেটা কখন আছে? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেন আপনি সংসদ ভেঙে দেন, কেবল তখনই প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিতে পারে, এছাড়া পারে না ভাই, আমাদের সংবিধান অনুযায়ী পারে না। তো তখন তো প্রধানমন্ত্রী নাই, মানে প্র্যাকটিক্যালি প্রধানমন্ত্রী নাই, এমনি অ্যাডজাস্ট করছেন না, উনি তো দেশ ছেড়ে চলে গেছেন। কাজেই তখন একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। এখন তখন যদি প্রেসিডেন্ট বলতো, গো ধরতো না, আমি সংসদ ভাঙবো না, তাহলে দেশের অবস্থাটা কি দাঁড়াইতো? এটা তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল। কারণ প্রাইম মিনিস্টার তো নাই, ওনার ক্যাবিনেট নাই, ওনার এমপিরা কেউ নাই, তো তখন ওনার না ভাঙলে উনি কী করতে পারতো? দেখেন, আমি একটা বলি আপনার, মূল যে প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা হলো কোথায়? তাহলে যে প্রেসিডেন্টকেও কেন রাখছে? আমি বলছি আপনার, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটেছিল সবই অস্বাভাবিক ঘটনা। এখন 5ই আগস্টে 8 আগস্টে যে সরকারটা আসলো, সেই সরকারের উচিত ছিল যে তারা সংবিধানটাকে স্থগিত করে দিত, যে একটা বিশেষ পরিস্থিতিতে এখন
সংবিধান অনুযায়ী আর দেশ চলবে না, সংবিধান স্থগিত, একটা বিপ্লবী সরকার হইতো অথবা কিছু একটা হইতো, গণঅভ্যুত্থানের সরকার যাই হইতো, হয়ে অতি দ্রুততার সঙ্গে ওনারা একটা নির্বাচন দিয়ে আবার একটা সাংবিধানিক সরকার গঠন করার ব্যবস্থা করত। এটা ছিল প্রপার ওয়ে, এটা করলে সবচেয়ে ভালো হতো। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা খায়েশ কাজ করছে। ওই খায়েশটাকে বাস্তবায়ন করার জন্য ওখানে দু একজন আইনজীবী ছিল, আইনের ছাত্র ছিল, আইনের শিক্ষক ছিল, তারা তো নিজেদেরকে মহাজ্ঞানী মনে করেন, সবাই মহাজ্ঞানী মনে করেন। আপনি আমারই জিজ্ঞাসা করেন, আমিও কিন্তু বিশাল জ্ঞানী, বলবো যে ভাই আমি আমার চেয়ে ভালো আর কেউ জানে না, এটা সবাই তাই মনে করে। তো ওই জ্ঞানী লোকগুলো এত ক্ষমতা আছে, আর আমাদের ক্ষমতা নাই বলে আমার কেউ মানে না। ক্ষমতা থাকলে তখন আমি যে জ্ঞান দিই না এটাই সবাই মানতে বাধ্য হইতো। ওখানেও তাই হয়েছে, ওনারা ক্ষমতা প্রাপ্ত হয়ে গেছেন, ওনারা থিওরি দিচ্ছে এবং প্রথম দিন থেকে তারা বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার। এবং এটা বলার জন্য তারা ওই যে 105-এ 106-এ একটা ইয়ে থেকে নিয়ে আসছে, একটা হাইকোর্ট থেকে একটা সাজেশন নিয়ে আসছে, ফুল বেঞ্চ কেমন করে করলো ভাই? ফুল বেঞ্চ তো কোথায় বসলো, কোথায় বসছে? তখন তো চিফ জাস্টিস আর্মির কাছে, কোথায় বসলো? মিশা কথা, একদম টাকা মিশা কথা। মানে আমি তো ভাই কমন সেন্সের কোশ্চেন, কিন্তু এটা আবার মানে জাতীয় পর্যায়ে এত বড় একটা সিদ্ধান্ত, হয়েছে। মানে ওই যে মহাজ্ঞানী আইডেন্সিক আসিফ নজরুল ছিল একটা মহাজ্ঞানী, ওর তো জ্ঞানের শেষ নাই, ওনার বিশাল জ্ঞানী উনি। ওনার দেখে ইন্টারভিউ প্রথম আলো চাপে মিশা কথা কইছে একদম। কেমনে কেমনে আপনি বলেন, আপনি তো হাইকোর্টের উকিল, অ্যাডভোকেট, আপনি বলেন ভাই, হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবে সম্ভব হয়েছে? চিফ জাস্টিস ওখানে আবার বলে ফুল বেঞ্চ মিলে ডেকে বলছে এটা। তো তখন ইয়ে কই, আপনার অ্যাটর্নি জেনারেল কই? এগুলো তো বাস্তবতা। কেউ দেখছে কোন কোর্টে পড়ছে, কোন ভবনে, কোন ইয়েতে, কোন রুমটাতে এটা হয়েছে, এই বেঞ্চটা পড়ছে? তারা একটা থিওরি দিল যে এটা সরকার পারে। আচ্ছা পারে, ধরলাম পারে, তাহলে আপনি সংবিধান যখন আপনি বলেন যে আমি একটা সাংবিধানিক সরকার, তখন তো সংবিধান মাইনে সবকিছু তারা করবে, করছে। মাহফুজ আলম যে বঙ্গভবনে দাঁড়াইয়া বললো কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামাও, সংবিধান মানলে এটা করতে পারে? সংবিধান তো এখনো বলা হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, বলা হচ্ছে কি সংবিধানে এখনো আছে, সংবিধান তো আছে, এখনো তো আছে। তো আপনি ওখান থেকে কেন নামাইলেন? আপনি আচ্ছা, এখনো যে নামাইলো, এখনো আমি এটা বলতেছি আপনাকে যে আমি ধারাবাহিক আসি, ওই যে নামাইলো অর্থ সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হওয়া উচিত। কারণ সংবিধান আপনি চেঞ্জ করেন, মনে করেন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘনের বিচার হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত, হচ্ছে না। সে আবার জ্ঞান দেয় আওয়ামী লীগ কেন ফিরে আসিল, কেন ফিরে আসবে, এই জ্ঞান দিতেছে মানে প্রাসঙ্গিক হওয়া, সে বলতেছে এখন। তাহলে আবার ওই সময় এক উপদেষ্টা তাকে জিজ্ঞাসা, নাহিদ ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বঙ্গবন্ধুকে মানে জাতীয় পিতা মানি না? যখনই সে বলে মানি না, তো ওই মুহূর্তে সে সংবিধান লঙ্ঘন করলো। সংবিধানে তারা বলা হয়েছে, সেটাই তো কথা আমাদের। তো এখন ওনারা আবার নিজেরা আবার যখন আপনার করে আপনার যে কি বলে জুলাই ঘোষণাপত্র যারা তারা যখন করলো ইয়েতে, এই যে জাতীয় সংসদের সামনে এসে গোলা তখন কিন্তু দেখেন আপনার ওখানে স্পষ্ট করে উচ্চারণ করছে ডক্টর ইউনূস যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার। আবার বলতেছে যে সংবিধান লঙ্ঘনের দায়ে এই প্রত্যেকটা উপদেষ্টার বিচার হওয়া উচিত। কে বিচার করবে? ডক্টর ইউনূসের অপরাধ দিয়ে 3টা রিট হয়েছিল, বিচারক তো শুনে নাই পর্যন্ত, আমাদের বিচারক শুনেন নাই পর্যন্ত, শুনবেই না তারা। এটা কেন মানে খারিজ করে দিয়েছে? আপনি শুনবেন না কেন? তার মানে এটা 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 তারা বলছে এটা গ্রহণযোগ্যতা নাই। কি কারণে তাদের একটা থাকতে পারে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি হচ্ছে? পাবলিক পারসেপশন হচ্ছে এই সরকার পণ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অনিয়ম অনাচার যা করছে এগুলি তারা একটা বৈধতা দিবে। রাজ্জাকি ভাই যে কথা বলতেছিলেন যে আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করছে, ওইটা আমি একটু বলি। ওইটা হলো কি যে এই যে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা, এটা কিন্তু এই সরকারও করতেছে। সংসদে দাঁড়িয়ে নিয়ে তারা বলতেছে স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান, সংবিধান লেখা আছে স্পষ্ট স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু। বাস্তবতা কি, সত্য কি অসত্য, এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করতেছি না। যা লেখা আছে তাই পড়ো, যার লেখা তাই তো আপনি বলবেন। আজকে যদি সুপ্রিম কোর্টের বিষয়টা যায়, যদি কেউ সুপ্রিম কোর্টে বলে এই সরকার যে বলতেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা তো অন্যায় বলতেছে, যদি কেউ সুপ্রিম কোর্টে রিটটা নিয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট এটা শুনে, সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের আলোকে বলতে হবে কথা। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে যাইতে পারবে না ভাই, তার জন্য তো ওইটাই পাইবেন অবশ্যই। সে ওইটা দেখে বলবে এখানে কি লেখা আছে, এটা লেখা আছে, তা আপনি এটা বলতে পারেন না। কে বলতেছে না? প্রাইম মিনিস্টার সহ সবাই বলতেছে, এমনকি প্রেসিডেন্ট বলতেছে,